মানবতা বিরোধী মামলায় ময়মনসিংহের মৃত ওয়াজউদ্দিনকে পলাতক দেখিয়ে বিচার শুরুর ঘটনায় ট্রাইব্যুনালের অসন্তোষ। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বললেন আইনমন্ত্রী। জঙ্গিবাদ প্রতিরোধে অন্যান্য বাহিনীর সঙ্গে সক্রিয় ভূমিকা পালন করতে হবে কোস্টগার্ডকেও। চট্টগ্রামে কোস্টগার্ডের দুটি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। নাটোরে কলেজ শিক্ষককে গুলি করে হত্যা, মোটরসাইকেল ছিনতাই করতে এই হত্যাকাণ্ড ধারণা পুলিশের। গাইবান্ধায় সংসদ সদস্য লিটন হত্যার ঘটনায় রাজধানী থেকে সন্দেহভাজন 2 জন গ্রেফতার, পাঠানো হয়েছে সুন্দরগঞ্জে। এবং ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ভয়াবহ তাণ্ডবের 1 বছরেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উদাসীনতাকেই দায়ী করেছেন মামলার বাদী। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি কামরুজ্জামান মামুন। যুদ্ধাপরাধী মৃত ওয়াজউদ্দিনকে পলাতক দেখিয়ে বিচার কাজ পরিচালনার জন্য প্রসিকিউশন ও তদন্ত সংস্থার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত বলেন, এই ধরনের গাফিলতি ট্রাইব্যুনালের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। এই ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী ও ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার জানান, ময়মনসিংহ জেলা পুলিশই এজন্য দায়ী। মৃত ব্যক্তিকে পলাতক ঘোষণা করে যুদ্ধাপরাধী ওয়াজউদ্দিনের বিচার চলছে। তার পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবীও নিয়োগ দেওয়ার ঘটনা বুধবার সময় সংবাদে প্রকাশিত হলে নড়েচড়ে বসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার সকালে এমন গাফিলতির জন্য ট্রাইব্যুনালের কড়া সমালোচনার মুখে পড়ে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা। আদালত বলেন, গাফিলতির এ ধরনের ঘটনা ট্রাইব্যুনালের মর্যাদা ক্ষুণ্ণ করার শামিল, যার জন্য প্রসিকিউশন ও তদন্ত সংস্থা দায় এড়াতে পারেন না। পরে এক ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার জানান, আসামি ওয়াজউদ্দিনের মৃত্যুর খবর ট্রাইব্যুনালকে অবহিত না করার জন্যই এ ভুল বোঝাবুঝি, যার জন্য ময়মনসিংহ জেলা পুলিশই দায়ী। আসামি ওয়াজউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে এই পর্যন্ত অন্য কোনো কাগজ আমরা ময়মনসিংহের পুলিশ থেকে পাইনি। এইটার দায়িত্ব যারা আসামিকে গ্রেপ্তার করে পাঠানোর কথা ছিল তাদেরই। এটা তো ট্রাইব্যুনাল তো আসামি গ্রেপ্তার করে না, অর্থাৎ তদন্ত সংস্থা আসামি গ্রেপ্তার করে না, প্রসিকিউশন আসামি গ্রেপ্তার করে না। এদিকে রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালার উদ্বোধন শেষে আইনমন্ত্রী জানান, ঘটনাটি তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করার কথা। একই মত ট্রাইব্যুনালের প্রসিকিউশনেরও। বিষয়টা আমি অত্যন্ত সিরিয়াসলি দেখছি, তার কারণ হচ্ছে এরকম ঘটনা ঘটা উচিত না। তো সেই ক্ষেত্রে প্রথমেই যেটা আমি গতকাল কিন্তু এই ব্যাপারটা মিডিয়ার মাধ্যমেই জানতে পেরেছি। তো আমি আজকেই এটার তদন্ত প্রথমে করব, এটার সত্যতা এবং কোথায় ফেলিওর হয়েছে সেটা আমি দেখব, এবং যারা এই কারণে দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ইনভেস্টিগেশন এজেন্সির নলেজে ছিল না, সেই অবস্থায় তারা তদন্ত রিপোর্ট দিয়েছে এবং সেই অবস্থায় ফর্মাল চার্জ গেছে এবং ওয়ারেন্ট ইস্যু হয়েছে, বিচার কার্য চলছে। তা আমরা বলছি যে আমরা বিষয়টা তদন্ত করে দেখব। আগামী 31 জানুয়ারি এই মামলার পরবর্তী দিন ধার্য রয়েছে। ওই দিন এ বিষয়ে প্রয়োজনীয় আদেশ দেওয়ার কথাও জানিয়েছেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তর। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে অন্যান্য বাহিনীর পাশাপাশি কোস্টগার্ডকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ডে নতুন সংযোজিত জাহাজ সিজিএস তাজউদ্দিন ও সিজিএস সৈয়দ নজরুলের কমিশনিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিস্তীর্ণ সমুদ্র সীমা রক্ষায় কোস্টগার্ড সম্প্রসারণের কাজ করে যাচ্ছে সরকার। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন দেবাশিস রায়। স্থলভাগে সম্পদের সীমাবদ্ধতার কারণে বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশেরও দৃষ্টি এখন বিশাল সমুদ্রের পানে। আর সমুদ্র সীমায় বাংলাদেশের অর্জনকে ধরে রাখতে ক্রমেই গুরুত্ব বাড়ছে বাংলাদেশ কোস্টগার্ডের। তারই অংশ হিসেবে এ বাহিনীর বহরে যুক্ত হলো দুটি আধুনিক জাহাজ, সিজিএস সৈয়দ নজরুল ও সিজিএস তাজউদ্দিন। ইতালি থেকে আমদানি করা জাহাজ দুটি বহির্নোঙরে বাণিজ্যিক জাহাজে চুরি রোধের সঙ্গে টহল দেবে সমুদ্রপথে মানব ও মাদক পাচার নিয়ন্ত্রণেও।
জাহাজ দুটির কমিশনিং অনুষ্ঠানে যোগ দিতে নগরীর পতেঙ্গায় কোস্টগার্ড বার্থে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে তাকে স্বাগত জানায় কোস্টগার্ডের একটি চৌকস দল। এরপর অধিনায়কদের হাতে প্রধানমন্ত্রী তুলে দেন কমিশনিং ফরমান। কোস্টগার্ডের সম্প্রসারণ ও আধুনিক কমিশনিং এর আনুষ্ঠানিকতা শেষে বাহিনীটির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগামীতে কোস্টগার্ডের আরও সম্প্রসারণে বদ্ধপরিকর সরকার। কোস্টগার্ডের জনবলের সীমাবদ্ধতার বিষয়টি আমার জানা আছে। কোস্টগার্ডের কার্যপরিধি ও দায়িত্বপূর্ণ এলাকা বৃদ্ধির সাথে সাথে জনবল এবং সমুদ্রগামী জলযান বৃদ্ধির বিষয়টিও আমাদের বিবেচনায় রয়েছে। জঙ্গি দমনে ভূমিকা রাখতে বাহিনীর সদস্যদের সজাগ থাকারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। জঙ্গিবাদে আশ্রয় প্রশ্রয় মদতদাতাদের বর্তমান সরকার কোন প্রকার ছাড় দেবে না। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বাংলাদেশ কোস্টগার্ডকে তার এখতিয়ারাধীন এলাকায় জঙ্গিবাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নতুন জাহাজ দুটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশাল জলরাশির নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষতা নিয়ে প্রশ্ন না থাকলেও প্রশ্ন ছিল সক্ষমতা নিয়ে। আর এই বহরের মধ্যে নতুন এই দুটি জাহাজ যোগ হওয়ার ফলে বাহিনীর সক্ষমতা যেমন বাড়ল, তেমনি অভ্যন্তরীণ ও গভীর সমুদ্রেও নিরাপত্তা নজরদারিতে আরও সক্ষমতা বাড়ল বাহিনীটির। দেবাশিস রায়, সময় সংবাদ, পতেঙ্গা, চট্টগ্রাম। বর্তমান সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষে আজ সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে খবর নিশ্চিত করা হয়, 2013 সালের 5 জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে বর্তমান আওয়ামী লীগ সরকার। বর্ষপূর্তিতে দেশের জনগণের সামনে সরকারের অর্জন সহ আগামীর পরিকল্পনার কথা তুলে ধরবেন সরকার প্রধান। নাটোরে মোশাররফ হোসেন নামে এক কলেজ শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায় তারা। দুপুরে লালপুর উপজেলায় এ ঘটনা ঘটে, তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, কলেজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন লালপুরের মোহরকয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোশাররফ হোসেন। পথে 3 খুঁটি এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার মনে হচ্ছে এটা ছিনতাইকারীর কবলে পড়েছে, পরিকল্পিত বলে মনে হয় না। তার কোনো শত্রু আমার মনে হয় নাই, মানে খুব ভালো মানুষ। আমরা দ্রুত তাকে পরীক্ষা নিরীক্ষা করি এবং করার পরে তাকে মৃত অবস্থায় পাই। বাম পাশে বুকের দিকে বগলের ঠিক নিচে একটা ছিদ্র দেখতে পাই আমরা। ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, বাঘা লালপুর আঞ্চলিক সড়কে প্রায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। আশেপাশে কারো প্রত্যক্ষ সাক্ষী পাচ্ছি না, তারপরে আমরা তদন্ত করে দেখছি। এখনো বলা যাচ্ছে না যে এটি কি পরিকল্পিত খুন নাকি না এটি ছিনতাইয়ের ঘটনায় খুন। তদন্ত করি তারপর বলা সম্ভব হবে। অনেক আগে থেকে ছিনতাই হয়, আপনার সন্ধ্যার পর, তার সন্ধ্যার দিকে। লালপুর থানার পুলিশ এবং বাঘা থানার 2 পুলিশ এসে এখানে যখন একটা করে, তখন হলো এখানে ওসব গুলো আর হয় না। আজকে হঠাৎ করে দেখছি যে এই একজনকে গুলি করে মেরে ফেলেছে। নিহত মোশাররফ হোসেনের লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে রাখা হয়েছে। তার বাড়ি বাঘা উপজেলার পীরগাছা এলাকায়। সময় সংবাদ, নাটোর। গাইবান্ধার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় সন্দেহভাজন আশরাফুল ও জহিরুল নামে 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। ভোরে রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে আশরাফুল সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাজি ইউনুসের ছেলে বলে জানিয়েছে র্যাব। ইতোমধ্যেই তাদেরকে সুন্দরগঞ্জ পাঠানো হয়েছে। গত 31 ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার শাহবাজ গ্রামে বাড়িতে ঢুকে গুলি করা হয় এমপি লিটনকে। গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে নেওয়া হলে মারা যান তিনি। এই ঘটনায় লিটনের বোন তাহমিদা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। এদিকে রাজধানী থেকে গ্রেফতার 2 জনকে রাজনৈতিক কর্মী হিসেবে নয়, সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। আমাদের যে সন্দেহভাজন যাদের তালিকা আমরা করেছি তার মধ্যে সেও একজন সন্দেহভাজন। আমরা সাসপেক্ট হিসেবে তাকে অ্যারেস্ট করেছি। বাকিরা তদন্ত করে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে। কোন রাজনৈতিক দলের সদস্যকে গ্রেপ্তার করি নাই, আমরা গ্রেপ্তার করেছি মামলার আসামিকে এবং সন্দেহভাজনকে। সো এখানে রাজনীতিকে এক করা ঠিক হবে না। বাংলার সময় আরো থাকছে। টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
অবৈধভাবে ঢুকে পড়া রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। দেশটির সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ আহ্বান জানানো হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের সঙ্গে মিয়ানমার একসঙ্গে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি। দুপুরে মন্ত্রণালয় ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। গেল বছর 9 অক্টোবর রাখাইন রাজ্যে সেনাবাহিনীর হামলা শুরুর পর থেকে কক্সবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটতে থাকে রোহিঙ্গাদের। গত 3 দশকে প্রায় 3 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের তথ্য বলছে সাম্প্রতিক সময়ে আশ্রয় নিয়েছে আরও 65,000 রোহিঙ্গা। বিপুল এ জনগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নেয় নানা সময় উদ্বেগ জানানোর পাশাপাশি সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে মিয়ানমারের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিল ঢাকা। সেই প্রস্তাবে তখন সাড়া না দিলেও সম্প্রতি এ বিষয়ে দেশটির উপর আন্তর্জাতিক চাপ বাড়ায় গত মঙ্গলবার 3 দিনের সফরে ঢাকায় আসেন দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত কিউ3। বুধবার তিনি পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক ছাড়াও পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। সবগুলো বৈঠকেই রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দাবি জানায় বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার উপর জোর দেন। তাছাড়া বাংলাদেশে প্রত্যাবাসন প্রক্রিয়া প্রয়োজন মোতাবেক আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতারও প্রস্তাব করে। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, রোহিঙ্গারা ক্রমেই বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে। তাই নিরাপত্তা সংলাপ ও সহযোগিতা এবং বর্ডার লিয়াজো অফিস করার লক্ষ্যে দুটি সমঝোতা স্মারকের ব্যাপারেও দুদেশ সম্মত হয়েছে। নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনাধীন দুটি সমঝোতা স্মারক, নিরাপত্তা সংলাপ ও সহযোগিতা এবং বর্ডার লিয়াজো অফিস দ্রুত স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়। তাছাড়া উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ব্যাপারেও দুই পক্ষ একমত হয়। আগামী 19 জানুয়ারি মালয়েশিয়ায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও রোহিঙ্গা সমস্যা সমাধানে একটি প্রস্তাবনা গ্রহণ করা হবে, যাতে বাংলাদেশ তার অবস্থান তুলে ধরবে। এবং আমরা এই কন্ট্রোল। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ভয়াবহ তাণ্ডবের 1 বছর পেরিয়ে গেলেও এখনও গ্রেফতার হয়নি কোনো আসামি। এজন্য পুলিশের উদাসীনতাকে দায়ী করছেন মামলার বাদী ও সাংস্কৃতিক সংগঠকরা। পুলিশ বলছে শিগগিরই মামলার তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া হবে। জুয়েলুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। 1956 সালে ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রতিষ্ঠিত সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতায়ন অসাম্প্রদায়িক চেতনায় আগামী প্রজন্মকে গড়ে তোলা ও দেশীয় সংস্কৃতির বিকাশে শুরু থেকেই সুনামের সাথে কাজ করছে প্রতিষ্ঠানটি। গত বছর 11 জানুয়ারি শহরের জেলা পরিষদের সামনে জামিয়া ইউনুসিয়া বড় মাদ্রাসার এক ছাত্র এক ইজি বাইক চালককে মারধর করে। এর প্রতিবাদ করায় মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে মাদ্রাসার ছাত্ররা। এই ঘটনার জেরে পরের দিন শহরের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে মাদ্রাসার ছাত্ররা তাণ্ডব চালায়। পুড়িয়ে দেওয়া হয় দি আলাউদ্দিন সঙ্গীতায়ন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগার, জেলা মুক্তিযোদ্ধা অফিস ও সাহিত্য একাডেমি। এ ঘটনায় বেশ কয়েকটি মামলা হলেও আজও তা আলোর মুখ দেখেনি। মামলা কতটুকু কি হয়েছে সেটা আমরা এখনো জানি না। মামলার তদন্তকারী কর্মকর্তা একদিনও আমার সাথে যোগাযোগ করেনি। সরকারি সাহায্য আর সংস্কৃতি প্রেমীদের সহায়তায় ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে এসব প্রতিষ্ঠান। তবে এখনো বিচার শুরু না হয় এমন নারকীয় তাণ্ডব বারবার ঘটার আশঙ্কা সাংস্কৃতিক গবেষক ও প্রগতিশীল সংগঠকদের। এইটির বিচারও যদি না হয় তাহলে ভবিষ্যতে আরো এ ধরনের ঘটনা ঘটবে। যে মামলা রুজু হয়েছিল সেই মামলা কোনো একটি যৌক্তিক পরিণতি না থাকার কারণেই কিন্তু এই যে গত নাসিরনগরের যে সাম্প্রদায়িক হামলা হয়েছে ওইগুলোরই আপনার ধারাবাহিকতার একটি অংশ। তবে সব অভিযোগ ভিত্তিহীন দাবি করে দ্রুত মামলাগুলোর চার্জশিট দেওয়া হবে বলে জানালেন পুলিশ কর্মকর্তা। এটা স্পষ্টকাতর মামলা, এটাতে কোনো ভুল করার কোনো সুযোগ নাই। একবার নির্ভুলভাবে তদন্তের জন্যই একটু সময় নিয়ে আমরা তদন্ত করছি এবং তদন্ত শেষ করেই রিপোর্ট দাখিল করা হবে। হামলার ঘটনায় সদর থানায় মোট 13টি মামলা হয়েছে। প্রতিটিতে অন্তত 4 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একটি মামলারও তদন্ত কাজ শেষ হয়নি। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ময়মনসিংহে প্রাথমিক পর্যায়ের বেসরকারি নার্সারি ও কিন্ডারগার্টেন স্কুলগুলোতে চলছে রমরমা বই বাণিজ্য। প্রত্যেকটি শ্রেণীতে অতিরিক্ত 5 থেকে 10টি বই নির্ধারিত লাইব্রেরি থেকে উচ্চ মূল্যে কিনতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। বিষয়টি স্বীকারও করেছেন প্রতিষ্ঠান প্রধান ও বই বিক্রেতারা। এসব অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক সমাজ। হোসেন আলীর তোলা ছবিতে হারুনুর রশিদের রিপোর্ট।
মোটা অঙ্কের ভর্তি ফি দিয়ে সন্তানদের স্কুলে ভর্তি করানোর পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বই, খাতা আর পোশাক বাণিজ্যের কবলে পড়ে নাজুক অবস্থা অভিভাবকদের। ময়মনসিংহ শহরের নার্সারি ও কিন্ডারগার্টেন স্কুলগুলো প্রত্যেক ক্লাসে সরকারের বিনামূল্যে দেয়া বইয়ের বাইরে আরও অতিরিক্ত 5 থেকে 10টি বই পাঠ্য করে লাইব্রেরি নির্ধারণ করে দেয়ায় উচ্চমূল্যে বই কিনতে হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। স্কুল থেকে বেশি দামে খাতা কেনা ছাড়াও স্কুল ড্রেসের কাপড়ও নির্ধারিত দোকান থেকেই কিনতে হয় তাদের। স্কুল থেকে 3টা দিছে আর 6টা আমরা কবি লাইব্রেরি থেকে কিনে নিয়ে আসছি। একটা লাইব্রেরিতে এই বইটি পাওয়া যায়, অন্য কোথাও গেলে মানে ওটা মিলে না। স্কুল থেকে বলে দিছে আপনার ড্রেস মানে গড়হুড়ি বস্ত্রালয় থেকে কাপড় কিনে ওইখানে। বিষয়টি স্বীকার করে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা বলছেন শিক্ষার্থীদের সুবিধার জন্যই এটি করা হয়েছে। আর বই বিক্রেতারা বলছেন প্রকাশনা প্রতিষ্ঠানগুলো টাকা দিয়ে বই পাঠ্য করানোর কারণে তারা কমিশন দিতে পারছেন না। লাইব্রেরি তো নির্ধারিত থাকবে, কারণ বিভিন্ন স্কুলে বিভিন্ন বই থাকে। সরকারি এর ভিতরে বইয়ের বাইরে সবচেয়ে কম বই আমরা পাঠ্য করি। কোম্পানির সাথে একটা স্কুলের হয় ডোনেশনের ব্যবসা করে, স্কুলে টাকা দেয়, পরে এটা আর কি আমাদের কাছে পাঠ্য করে, আমাদের ঠিকানা দিয়ে দেয়। এরকম লাইব্রেরি আসেন পাইবে বইগুলো আমরা রাখি। এসব অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন নাগরিক আন্দোলনের নেতারা। আমরা অত্যন্ত প্রত্যাশা করি এবং দাবি জানাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। এদিকে সরকার নির্ধারিত বইয়ের বাইরে কোনো বই পাঠ্য করার সুযোগ নেই বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা। আর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। এনসিটিভির অনুমোদন ব্যতি রেখে কোনো বই কোনো লাইব্রেরি থেকে কেনার বা দেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টা খতিয়ে দেখব, যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আমরা অবশ্যই সেটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে ময়মনসিংহ জেলার 1075টি কিন্ডারগার্টেন ও নার্সারি স্কুলে প্রায় 1,30,000 শিক্ষার্থী রয়েছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। দর্শক, এ বিষয়ে কথা বলতে আমাদের ময়মনসিংহ ব্যুরোতে উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সহসভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। জনাব এমদাদুল হক, আপনাকে স্বাগত বাংলার সময়ে। প্রথমে আপনার কাছে যেটি জানতে চাই যে উচ্চ আদালত যেখানে শিশুদের উপর বইয়ের ভার কমানোর নির্দেশ দিয়েছেন, সেখানে ময়মনসিংহের নার্সারি ও কিন্ডারগার্টেনগুলোতে রিপোর্টটিতে আমরা যেমনটা দেখলাম তাদের উপর অতিরিক্ত বইয়ের বোঝা রয়েছে এবং নিশ্চয়ই নেতিবাচক প্রভাবও রয়েছে। বিষয়টিকে কিভাবে দেখছেন? প্রথমত আমি বলে নিচ্ছি যে সামগ্রিকভাবে আমাদের যে শিক্ষার বাণিজ্যিকীকরণ চলছে তারই ফল হিসেবে এই সমস্ত জিনিস আমাদের সারা দেশেই ঘটছে সম্ভবত, এবং আমাদের জেলায় এটি আরো বেশি ঘটছে। আমাদের উচ্চ আদালতের একটি রায় থাকার পরও বেশ যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি বাণিজ্যের বিষয়গুলি শুরু হয়েছে তাতে অভিভাবক মহল উৎকণ্ঠিত, তাতে ছাত্রছাত্রীরা উৎকণ্ঠিত, এবং যারা শিশুদেরকে শিক্ষার্থীদেরকে ভর্তি করার জন্য নিয়ে যাচ্ছেন তারা এসে তাদের মাথায় দুশ্চিন্তার ভাঁজ পড়ছে। তারা বিক্ষুব্ধ হয়ে উঠছেন যে আদালত একটি রায় দিয়েছে, সেই রায়টি কেন মানা হবে না? সেটি যদি মানা না হয় তাহলে আমরা কোথায় যাব, কোথায় গিয়ে আমরা দাঁড়াবো? ফলে আমাদের এই জেলার মধ্যে আমরা চাই, আমরা দাবি করছি যে শিক্ষা বাণিজ্য এবং ব্যবসায় পরিণত করার যে প্রবণতা সৃষ্টি হচ্ছে সেটি যদি এখনই প্রতিরোধ করা না যায় এবং যথাযথ কর্তৃপক্ষ যদি এটিতে তাদের নজর না দেন তাহলে গোটা সমাজ এবং সমাজের মধ্যে এটি নেতিবাচক প্রভাব পড়বে এবং তারা মনে করবে যে আদালতের রায় যেহেতু মানা হয় না তাহলে আইনের প্রতিও মানুষের একটি বিশ্বাসযোগ্যতা সেটি নষ্ট হয়ে যাবে বলে আমরা মনে করছি। সেই কারণে আমরা মনে করি যে এই ক্ষেত্রে আমাদের যথাযথ কর্তৃপক্ষ সুনজর দেবেন এবং আমরা দেখি যে বইয়ের জন্য ব্যবসা হচ্ছে, বিভিন্ন বিষয় সম্পর্কে ব্যবসা হচ্ছে, এমনকি পোশাক কোন জায়গা থেকে বানাতে হবে তার জন্য পর্যন্ত নির্দেশ দেওয়া হচ্ছে। জনাব এমদাদুল হক, আপনার কাছে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো, তা হলো শিক্ষা বিভাগ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে এই বিষয়ে? আমার দাবি হচ্ছে শিক্ষা বিভাগ আদালতের রায় শুধু নয়, আমাদের সামগ্রিক যে সাংবিধানিক কাঠামো সেই কাঠামোর মধ্যে বলা হয়েছে শিক্ষা মানুষের অধিকার, এবং সেই অধিকার বিবেচনা করে আমাদের জেলা কর্তৃপক্ষ এবং জেলার যে শিক্ষা বিষয়ক যে কার্যক্রম যারা পরিচালনা করেন সেই কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবেন এবং তারা খতিয়ে দেখবেন কোন কোন জায়গায় এ ধরনের ঘটনা ঘটছে, কোন কিন্ডারগার্টেন স্কুলে এই ঘটনা ঘটছে, কোন স্কুলে এই ঘটনা ঘটছে, কারা এই সমস্ত বই বাণিজ্য করছেন, কারা এই ধরনের ভর্তি বাণিজ্য করছেন, কারা ফি আদায় করছেন, এবং আমাদের অভিভাবকদেরকে
উদ্বিগ্ন অবস্থার ভিতরে নিয়ে যাচ্ছেন। তার জন্যে শুধুমাত্র ব্যবস্থা নেওয়া না, তার জন্য একটি শাস্তির বিধান করা এবং তাদেরকে একটি আইনের আওতায় নিয়ে আসা, সেই কাজটি যদি আমাদের জেলা প্রশাসন, শিক্ষা দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং মন্ত্রণালয় দ্রুত যদি ব্যবস্থা না নেন, তাহলে পরে জনাব এমদাদুল হক, বিষয়গুলো কিন্তু অভিভাবকরাও আসলে জানেন, তারপরও কিন্তু অভিভাবকরা তাদের সন্তানদের এইসব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছেন কেন? এই বাধ্যবাধকতার ভিতরে তারা রয়েছেন। কারণ হচ্ছে যে তারা এছাড়া তো উপায় নেই, যেহেতু আমার সন্তান আছে তাকে ভর্তি করাতে হবে। সেই ভর্তি করানোর জন্য যে সমস্ত স্কুলে তারা সিলেক্ট হচ্ছেন, সমস্ত স্কুলগুলিতে তো আমাদের দেশে তো সর্বজনীন শিক্ষা ব্যবস্থা নেই এবং শিক্ষার কাঠামোগত অবস্থান তো সকল শিক্ষা প্রতিষ্ঠানে একই মানের না। যদি একই মানের শিক্ষা ব্যবস্থা হতো, যদি সর্বজনীন শিক্ষা ব্যবস্থা হতো, তাহলে এমনটি ঘটতো না। সেই কারণে দেখা যায় যে অভিভাবকরা বাধ্য হচ্ছেন তার শিশু সন্তানকে, তার শিক্ষার্থীকে সেখানে ভর্তি করানোর জন্য, এবং সেই ভর্তি করাতে গিয়ে আজকে এই ধরনের একটি চাপের মুখে তারা পড়ছেন এবং অর্থ কষ্টের মধ্যে তারা নিমজ্জিত হচ্ছেন। এবং সেই অর্থ কষ্টকে লাঘব করার জন্য আমরা দাবি উত্থাপন করি যথাযথ কর্তৃপক্ষের কাছে, তারা যেন এই সমস্ত বিষয়ে দ্রুত ব্যবস্থা নিন, কারণ তারা যেন নিশ্চিত করেন আমাদের। জনাব এমদাদুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। পরবর্তীতে যে কোনো বিষয়ে আবারও আপনার কাছে জানতে চাইবো আমরা। দর্শক, ময়মনসিংহে প্রাথমিক পর্যায়ের বেসরকারি নার্সারি ও কিন্ডারগার্টেন স্কুলগুলোতে চলছে রমরমা বই বাণিজ্য, এবং এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সহসভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত। বাংলার সময় আরো থাকছে। পাটের সুতা, চট ও বস্তা আমদানির ক্ষেত্রে ভারতের অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বাংলাদেশি ব্যবসায়ীদের। বেনাপোলে আটকা পড়েছে পণ্যবাহী শতাধিক ট্রাক। আগামীকাল গাজীপুরে শুরু হচ্ছে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মহাসম্মেলন বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বিশ্ব ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে টঙ্গীর তুরাগ তীরে দলে দলে মুসল্লিরা আসতে শুরু করেছেন। সকাল থেকে বাস ও ব্যক্তিগত গাড়িতে করে দল বেঁধে ইজতেমা ময়দানে এসে জড়ো হচ্ছেন মুসল্লিরা। তারা বলছেন এবার ইজতেমায় আসতে কোনো ভোগান্তির শিকার হতে হয়নি তাদের। এদিকে আগত মুসল্লিরা যাতে সুশৃঙ্খলভাবে থাকতে পারেন সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ইজতেমার মুরব্বীরা। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে সব সময় তৎপর রয়েছেন। আগামীকাল বাদ ফজর আমবানের মধ্য দিয়ে শুরু হবে ইজতেমার আনুষ্ঠানিকতা। এদিকে বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গত বছরের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশিদ। সকালে ইজতেমার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। পুরো ইজতেমা মাঠ জুড়ে আমরা সিসিটিভির আওতায় নিয়ে এসেছি, আর এবার আমাদের প্রত্যেকটি জায়গায় মোড়ে মোড়ে আমাদের কন্ট্রোল রুম আছে 5টি। এবার পোশাকধারী পুলিশের পাশাপাশি আমরা সাদা পোশাক পুলিশের পরিমাণও বাড়িয়েছি। বিশেষ করে বিদেশি মেহমানখানায় আপনারা লক্ষ্য করেছেন যে আমরা সেখানে মুসল্লিরা ঢোকার সময় তাদেরকে চেক করা হচ্ছে এবং তাদের আমরা 3টা আর্চিও রয়েছে। আগামী বছরের মধ্যে খুলনা মংলা রেল লাইন প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। বলেন, রেল লাইন চালু হলে দুই দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি দক্ষিণাঞ্চলের মানুষেরও উপকারে আসবে। দুপুরে রূপসায় খুলনা মংলা রেল লাইন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি প্রকল্পের বিভিন্ন কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। পরে ভারতীয় হাইকমিশনার খুলনা চেম্বার ভবনে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করেন। এ সময় তিনি 5 বছর মেয়াদী ভিসা প্রদান, খুলনায় দ্রুত ভারতীয় ভিসা সেন্টার চালু এবং বেনাপোল স্থলবন্দর সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখার কথা জানান। A very important project for us is the development of Mongla Port. This is a port which is traditionally taken a lot of goods which have been coming from India, and we continue to hope that this port will be further renovated and will further contribute to the economy. The construction of the Khulna Mongla line, railway line, is a very vital link in the connectivity of your economy. The full potential of Mongla port can only be utilized when you have a railway connection. ভারত সরকার অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করায় দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে রপ্তানি বাণিজ্য ব্যাপকভাবে কমে গেছে। বন্দরে পাট, সুতা, চট এবং পাটের বস্তা সহ বিভিন্ন পণ্যবাহী শতাধিক ট্রাক ভারতে প্রবেশের অপেক্ষায় আটকা পড়েছে। রপ্তানি আয় ধরে রাখতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ ব্যবসায়ীদের।
বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে প্রতিদিন 300 থেকে 350 ট্রাক ভারতীয় বিভিন্ন পণ্য আমদানির বিপরীতে 1.5 থেকে 200 ট্রাক বাংলাদেশি পণ্য রপ্তানি হয়। বাংলাদেশের রপ্তানি পণ্যের 80% পাট পণ্য, কিন্তু গত কয়েকদিন ধরে আমদানি ঠিক থাকলেও ভারতগামী পণ্যবাহী ট্রাকের সংখ্যা কমেছে। শুল্ক আরোপের কারণে এখন পাট জাতীয় পণ্য বা পাট যা বন্ধ আছে। 4 দিন হলে ট্রাকলে আমরা বেনাপোল বর্ডারে আটকায় আছি। ডিউটি বসাইছে, এর জন্য আমাদের মহাজন গাড়ি ওপারে দিচ্ছে না। আজকের মাত্র আপনার 10 ট্রাক ইন্ডিয়া রপ্তানি হয়েছে। চলতি মাসের 5 তারিখে ভারত সরকারের জাতীয় রাজস্ব বোর্ড পাটজাত পণ্য রপ্তানি করতে বাংলাদেশের 26টি জুট মিলের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে। আগে রপ্তানি মূল্যের 4% শুল্ক আদায় করলেও বর্তমান শুল্ক হার প্রতি টন পাট পণ্যে 19 থেকে $352 পর্যন্ত। আর 1 লাফে শুল্ক হার কয়েক গুণ বেড়ে যাওয়ায় রপ্তানি বাণিজ্যে চরমভাবে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করেন কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীরা। ভারত সরকার কর্তৃক বাংলাদেশি পাট এবং পাট জাতীয় পণ্যের উপর শুল্ক আরোপ করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে পাট এবং পাট জাতীয় পণ্যের রপ্তানি অনেকাংশে কমে গেছে। বর্তমানে বেনাপোল স্থলবন্দরে প্রায় 50-60টি ট্রাক পাট ও পাট জাতীয় পণ্য নিয়ে দাঁড়িয়ে আছে। সরকার যদি অতি দ্রুত বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধান না করে, তাহলে ভারতের সাথে আমাদের ব্যবসার প্রায় বন্ধ হয়ে যাবে। ভারত সরকার কাঁচা পাটের ওপর কোনো বাড়তি শুল্ক আরোপ না করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে কাঁচা পাট রপ্তানিতে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। সময় সংবাদ, বেনাপোল, যশোর। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। অন্যদিকে নাটোরে আলাদা ট্রেন দুর্ঘটনায় স্কুল শিক্ষক সহ 2 জনের মৃত্যু হয়েছে। সকালে নড়াইল মাগুরা মহাসড়কের নড়াইলের ধুন্দা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ডোবায় পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক শিশু সহ 2 জন নিহত হন। এই ঘটনায় আরও এক শিশু নিখোঁজ ও অন্তত 25 জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া টাঙ্গাইল ও গাইবান্ধায় আলাদা সড়ক দুর্ঘটনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সকালে নাটোর রেল স্টেশনের লাইনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন সিংড়া দমদমা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোপাল চন্দ্র সাহা। এ সময় রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। অপরদিকে নলডাঙ্গা উপজেলার মাধবনগর মহিষবাড়ি ব্রিজের কাছে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত আরও এক ব্যক্তি নিহত হন। চট্টগ্রামের হালিশহরের একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, দুপুরে নগরীর উত্তর হালিশহর শিল্প এলাকায় পোশাক কারখানার বেসমেন্ট সিগারেট থেকে ঝুট কাপড়ে আগুন লাগে। আগুন দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসেন শ্রমিকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন উপাচার্য ডক্টর ফারজানা ইসলাম। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে সেলিম আল দিন মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে বক্তব্য রাখেন উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 2 দিনব্যাপী নাটক, গান ও আবৃত্তি সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল দিনব্যাপী পিঠা উৎসব। কচুয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই পিঠা উৎসবের। সকালে এই উপলক্ষে কচুয়া উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র্যালি বের করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ স্থানীয়রা। বিভিন্ন সড়ক ঘুরে স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পিঠা উৎসবে যোগ দেন তারা। মেলায় ভাপা, পুলি, নকশি ও পাটিসাপটা সহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শতাধিক পিঠা প্রদর্শন করা হয়। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মানবতা বিরোধী মামলায় ময়মনসিংহের মৃত ওয়াজউদ্দিনকে পলাতক দেখিয়ে বিচার শুরুর ঘটনায় ট্রাইব্যুনালের অসন্তোষ। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বললেন আইনমন্ত্রী। জঙ্গিবাদ প্রতিরোধে অন্যান্য বাহিনীর সঙ্গে সক্রিয় ভূমিকা পালন করতে হবে কোস্ট গার্ডকেও। চট্টগ্রামে কোস্ট গার্ডের 2টি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। নাটোরে কলেজ শিক্ষককে গুলি করে হত্যা। মোটরসাইকেল ছিনতাই করতেই এই হত্যাকাণ্ড ধারণা পুলিশের।
গাইবান্ধায় সংসদ সদস্য লিটন হত্যার ঘটনায় রাজধানী থেকে সন্দেহভাজন 2 জন গ্রেফতার পাঠানো হয়েছে সুন্দরগঞ্জে। এবং ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ভয়াবহ তাণ্ডবের 1 বছরেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, উদাসীনতাকেই দায়ী করছেন মামলার বাদী। এই ছিল বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।